লাল্লু নামের অসম্ভব সুন্দর একটি মেয়ে, যাকে প্রথম দেখায় প্রেমে পড়তে বাধ্য যে কোনো পুরুষ। তবে সমস্যা হলো যে যেই তার সাথে সম্পর্কে জড়ায় তারই মৃত্যু হয় রহস্যজনকভাবে। কেউ তার আশেপাশে আসার চেষ্টা করলেও নানা রকম দুর্ঘটনা ঘটতে থাকে সেই ছেলের জীবনে। আর এ কারণে হাজার চেষ্টা করেও সম্পর্কে জড়াতে পারে না লাল্লু। কি এমন আছে তার ভিতর, কে আটকাচ্ছে তাকে সম্পর্কে যেতে, সেটাই দেখব আজকের গল্পে, যার নাম আফাতে ইশক। আর এটি একটি ফানি হরর মুভি। তাহলে চলুন আর দেরি না করে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। সময়টা ছিল 2020 সালের প্রথম দিকের, কোভিড আসার ঠিক পূর্বে। তো শুরুতেই আমরা পুলিশ স্টেশনে একটা মেয়েকে বসে থাকতে দেখি। তার সারা শরীরে ছিল রক্ত মাখা। সে বলছে সে লাল পরী আর সে অভিশপ্ত। যেই তার কাছে আসার চেষ্টা করে তারই নাকি রহস্যজনকভাবে মৃত্যু হয়ে যায়। এরপর দৃশ্য কিছুদিন পূর্বে চলে আসে। ব্যাকগ্রাউন্ডে কেউ একজন আমাদের সেই মেয়ের পরিচয় দিতে থাকে, যাকে আমরা শুরুতেই পুলিশ স্টেশনে দেখেছি, যে ছোট এক শহরে পুরনো একটা বাসায় থাকে। সে ছিল অনেক সহজ সরল, আর তার নাম ছিল লাল্লু। সে ছোটবেলা থেকেই অনাথ, তার কেউই ছিল না, কিন্তু তার সাথে একটা ভূত থাকতো। প্রতিদিনের মতো সেদিন সকালেও অ্যালার্মের মাধ্যমে ঘুম ভাঙার পরেই সে নিজের মোবাইলে একটা গান প্লে করে আর নিজের কাজ শুরু করে দেয়। আর এই গান শুনে সেই ভূতও নাচতে শুরু করে। এই ভূত ছিল লাল্লুর অনেক ভালো বন্ধু। তারা অনেক মজা করে নাচ গান করে কাজ করতে থাকে। তো এই ভূতের নাম ছিল আত্মারাম। সে ছিল ওই শহরেরই একজন গায়ক, কিন্তু একদিন নদীর পাড়ে পা পিছলে পড়ে গিয়ে মারা যায় সে। আর তারপর থেকেই তার আত্মা তার মোবাইলের ভেতরেই বন্দী হয়ে যায়। একদিন সেই নদীর পাড়ে লাল্লু আসে আর সে এই মোবাইলটা পায়। আর এভাবেই লাল্লু আর আত্মারামের দেখা হয়। মোবাইলে গান বাজলেই আত্মারাম হাজির হয়ে যায়, কিন্তু লাল্লু ছাড়া আর কেউই এই আত্মারামকে দেখতে পারত না। লাল্লুর আরো দুজন প্রতিবেশী বন্ধু ছিল। একজন ছিল পার্লারওয়ালি সুহানি, আর এই পার্লারের মালকিনের ছেলে প্রতাপ। কখনো কোনো সমস্যায় পড়লে প্রতাপই তাকে সবসময় সাহায্য করে, কিন্তু লাল্লু যখন তাকে সাহায্যের বিনিময়ে চা খাওয়ার অফার করে, প্রতাপ সেটা খেতে মানা করে দেয়। কেননা তারা ভালো বন্ধু হলেও একসাথে চা খেতে তার বেশ লজ্জা লাগে। এরপর আমাদের পরিচয় করানো হয় যে এতক্ষণ ব্যাকগ্রাউন্ডে লাল্লুর পরিচয় দিচ্ছিল তার সাথেই লাল্লু থাকে। লাল্লু তাকে আম্মা বলেই ডাকে। তো বর্তমানে আম্মা ছিল বিছানাগত, নিজে থেকে কোনো কিছু করতে পারত না। তার সব কাজ লাল্লুই করে দেয়। একটা সময় তার স্বামী লাল্লুকে নিজের সাথে করে তাদের বাড়িতে এনেছিল, কেননা তিনি অসহায় মানুষদের সাহায্য করতে অনেক পছন্দ করতেন। তার আরো একটা অদ্ভুত শখ ছিল, সেটা হলো কীটপতঙ্গ সংগ্রহ করা। যাই হোক, তো তবে থেকেই লাল্লু এই বাড়িতে আছে। লাল্লুর সব থেকে পছন্দের কাজ ছিল বই পড়া। সে অনেক বেশি বই পড়ত আর নিজের জীবনকে সেই বইয়ের গল্পের মতোই কল্পনা করত। সে ভাবত বইয়ে যেভাবে নায়িকার জীবনে নায়ক আসে আর সব সমস্যার সমাধান করে দেয়, তার জীবনেও হয়তো একইভাবে কেউ একজন আসবে যে হবে তার ভালোবাসার মানুষ। যাই হোক, একটু পর দেখা যায় লাল্লু আম্মার জন্য চা বানাচ্ছিল আর গল্পের বই পড়ছিল। তখনই সে আত্মারামকে জিজ্ঞেস করে সে কি জানে সুহানির কয়টা বয়ফ্রেন্ড। জবাবে আত্মারাম মাথা ঝাঁকিয়ে না বলে। লাল্লু বলে সুহানির 2টা বয়ফ্রেন্ড, আর সে তো এখন পর্যন্ত কাউকে বাই বলা দূরের কথা হাইও পর্যন্ত বলেনি। আত্মারাম তো খুব মনোযোগ সহকারে লাল্লুর সব কথা শুনতে থাকে। তো এরপর লাল্লু চা নিয়ে আম্মার কাছে যায়। আম্মা বিছানায় পড়ে গেলে কি হবে, সে বেশ ফ্যাশন সচেতন। সে সুহানিকে ডেকে নিয়ে আইব্রো প্লাক করে নিচ্ছিল। তো সুহানি চলে যাওয়ার পর লাল্লু আম্মাকে বলে সে বাইরে যেতে চায়, কিন্তু আম্মা তাকে বলে তার বাইরে গিয়ে কি কাজ। তখনই তার পেছনে আত্মারাম দাঁড়িয়ে তার নকল করছিল, আর এটা দেখে লাল্লু মিটমিট করেই হাসতে থাকে। আম্মা তখন তাকে জিজ্ঞেস করে সে হাসছে কেন। সে আরো বলে তার তো মনে হয় লাল্লুর উপরে কোনো ভূত প্রেতের ছায়া আছে। যদি সে একবার সেই ভূতকে ধরতে পারে তাহলে সে তাকে মেরে ভর্তা বানিয়ে দিবে। সে আরো বলতে থাকে সে ওই ভূতকে হাতের কাছে পেলে আরো যে কি কি করবে। এটা শুনে তো আত্মারামের কলিজার পানি শুকিয়ে যায়। সে দ্রুত সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর লাল্লু তাকে বলে আজ তার জন্মদিন, আর এ কারণেই সে একটু বাইরে যেতে চায়, শুধুমাত্র 2 ঘন্টার জন্য। কিন্তু আম্মা তাকে বলে সে তো তাকে ছাড়া কখনো 10 মিনিটও থাকে না, তাহলে 2 ঘন্টার জন্য কিভাবে তাকে বাইরে যেতে দিবে। লাল্লু বলে তার এবার 30 বছর পূর্ণ হলো, তাই সে সেলিব্রেট করতে একটু বাইরে যেতে চায়। কিন্তু আম্মা তবুও তাকে যেতে দিতে রাজি হচ্ছিল না, তাই সে বেশ কষ্ট পায় আর কষ্ট পেয়ে কাঁদতেই শুরু করে দেয়। আম্মা তখন তাকে নিজের কাছে ডাকে। এরপর নিজের কাঁথার নিচ থেকে একটা কেক বের করে
আর লাল্লোকে বলে সে পঙ্গু হয়ে গিয়েছে বলে কি তার মনও পঙ্গু হয়ে গিয়েছে। তার আগে থেকেই লাল্লোর জন্মদিনের কথা মনে ছিল, তাই আজ সে সুহানিকে এখানে আসতে বলেছিল কেক নিয়ে। এটা শুনে তো লাল্লো বেশ ইমোশনাল হয়ে যায় আর অনেক বেশি খুশিও হয়। এরপর আম্মা লাল্লোকে নিজের আতরের কালেকশন থেকে একটা আতর উপহার দেয়, যেটা তার স্বামী তাকে একসময় উপহার দিয়েছিল। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর তারা সেই কেক কেটে লাল্লুর জন্মদিন সেলিব্রেট করে। সেখানে আত্মারামও ছিল। এরপর লাল্লো অনেক সুন্দরভাবে তৈরি হয়ে নেয় বাইরে যাওয়ার জন্য। সে আত্মারামকে জিজ্ঞেস করে তাকে কেমন লাগছে। আত্মারাম ইশারায় তাকে জানায় তাকে অনেক সুন্দর লাগছে। এরপর সে চলে যায় একটা ক্যাফেতে। এখানে ব্যাকগ্রাউন্ডে আম্মা আবারও বলতে থাকে লাল্লো সবসময় বাস্তব জীবনে বইয়ের সবকিছু ঘটাতে চাইতো। বইতে লেখা ছিল 30 বছরের নায়িকা তার জন্মদিন বাইরে সেলিব্রেট করতে গিয়েছিল, আর সেখানেই তার সাথে তার ভালোবাসার মানুষের দেখা হয়েছিল। তাই লাল্লো তার 30তম জন্মদিনে সেই ক্যাফেতেই যায়। অন্যদিকে আমরা আম্মাকে দেখি যে সেলফি ক্যামেরায় নিজেকে দেখছিল। তার পেছনেই তার স্বামীর একটা বড় ছবি ছিল। সে সেলফি ক্যামেরায় সেই ছবিটাই আনতে চাচ্ছিল, যাতে করে সেই ছবির সাথে সে সেলফি তুলতে পারে, কিন্তু সে কিছুতেই ক্যামেরাতে ছবিটা আনতে পারছিল না। তাই সে কিছুটা কিনারার দিকে সরে যেতে থাকে, কিন্তু তখনই সে হঠাৎ করে বিছানা থেকে পড়ে যায়। যেহেতু তাকে সাহায্য করার জন্য বাড়িতে কেউ ছিল না, তাই সে সেখানে পড়েই মারা যায়। অপরদিকে এই সব কিছু না জানা লাল্লো নিজের জন্য খাবার অর্ডার করে। তখনই তার টেবিলে আরো একটা লোক এসে বসে, যেরকমটা সে গল্পের নায়িকার সাথেও কেউ এসে বসেছিল। লাল্লো তো এটা দেখে তাকেই নিজের জীবনের ভালোবাসার মানুষ ভাবতে থাকে। সে নিজের খাওয়া বাদ দিয়ে মুগ্ধ হয়ে সে লোকের বার্গার খাওয়া দেখতে থাকে। সে তো নিজের কল্পনার জগতেই চলে যায়, কিন্তু তখনই সেখানে আরো একজন মহিলা আসে আর সেই লোকের পাশে বসে তার সাথে ফ্লার্ট করা শুরু করে, আর সেই লোকও তার সাথে তাল মেলাতে থাকে। এটা দেখে তো লাল্লোর পুরো কল্পনাই পানি হয়ে যায়। এরপর বাড়ি ফিরেই সে আম্মার মৃত্যুর খবর পায়। আম্মা ছাড়া তো এই দুনিয়াতে তার আর কেউ ছিল না, তাই সে অনেক বেশি একা হয়ে পড়ে। এদিকে আম্মা মারা যাওয়ার পরেই তার আত্মীয় স্বজনরা তার সম্পত্তির লোভে বাড়িতে এসে ভিড় করতে থাকে। তারা লাল্লোকে নানা উল্টোপাল্টা কথা বলতে থাকে। তারা লাল্লোকে বাড়ি থেকেও বের হয়ে যেতে বলে। তাদের এসব কথা শুনে লাল্লো আড়ালে এসে কাঁদতে থাকে। এখানে আমরা প্রেম গুঞ্জন নামের এক ব্যক্তিকে দেখি, যে গুলশান অর্থাৎ আম্মার স্বামীর ভাতিজা ছিল, আর লাল্লোর পরে সেই আম্মাকে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসতো। তো এখানে আমরা পার্লারওয়ালি আন্টিকেও দেখি, যে মন থেকে অনেক সাদা সিধা মানুষ, আর লাল্লুকেও সে অনেক পছন্দ করত। তার জীবনের একটাই লক্ষ্য ছিল, আর সেটা হলো তার ছেলে প্রতাপকে আবারও বিয়ে দেয়া। প্রতাপের স্ত্রী মারা গিয়েছে, আর তারপর থেকে সে আর বিয়ে করেনি। তাই প্রতাপের মা এখন অনেক চেষ্টা করছে সুহানির সাথে তার বিয়ে দেওয়ার। অন্যদিকে লাল্লো নিজের সব জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে যাবার উদ্দেশ্যে নিচে নেমে আসে। যেহেতু আম্মা বেঁচে নেই, তাই তার বোনরা লাল্লোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এ কারণে সে চাইলেও আর এখানে থাকতে পারবে না। তাই সে নিজের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল। তখন সুহানি তাকে আটকায় আর তাকে তার সাথে কিছুদিন থাকতে বলে, যাতে করে সে এখানে থেকে নিজের জন্য ভালো একটা থাকার জায়গা খুঁজতে পারে। সে আরো বলে, আমা বেঁচে থাকতে তো কেউই তার কোনো খোঁজ নেয়নি, তার কেবলমাত্র লাল্লোই ছিল, আর এখন সে মারা যেতেই সবাই সম্পত্তির লোভে এখানে এসে ভিড় করেছে। সুহানি যখন এসব বলছিল, তখনই প্রেম গুঞ্জন লাল্লোকে ডাকতে ডাকতে সেখানে চলে আসে আর তাকে বলে লয়ার এসেছে, আর সে জানিয়েছে আম্মা এই বাড়ি লাল্লোর নামে লিখে দিয়ে গেছে। এই কথা শুনে তো লাল্লো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর অনেক বেশি খুশিও হয়। সুহানিও তখন অনেক খুশি হয়। তো প্রেম গুঞ্জন সুহানিকে সেখানে দেখে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। সে সুহানিকে নিজের একটা কার্ডও দেয় তার সাথে পরে যোগাযোগ করার জন্য, আর লাল্লোকে বলে লয়ারের সাথে গিয়ে কথা বলতে। এরপর আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখি। আমার বোনেরা সেখানে লাল্লোর বিরুদ্ধে রিপোর্ট লেখাতে গিয়েছিল, কেননা আম্মা তার নামে সব সম্পত্তি লিখে দিয়েছে। তাই তাদের ধারণা লাল্লো নিশ্চয়ই কিছু একটা করেছে। তারা সেখানে গিয়ে মিথ্যা কান্না করতে থাকে, নাটক করতে থাকে। তখন পুলিশ ইন্সপেক্টর তাদের বলে তাদের এই কেস তার সব থেকে ট্যালেন্টেড, বুদ্ধিমান এবং শক্তিশালী হাবিলদার, যে কিনা তাদের ইউনিটের ব্যোমকেশ বক্সি নামে পরিচিত, অর্থাৎ বিক্রমকে দেবে। তো সে যখন বিক্রমের নামে এক একটা প্রশংসা করছিল, ততবারই পাশ থেকে কারো গড়গড়িয়ে কুলকুচি করার শব্দ আসছিল। তো ইন্সপেক্টর মনে মনে বিরক্ত হলেও সেটা তাদের সামনে প্রকাশ করে না। তখনই আমাদের সামনে বিক্রম এসে হাজির হয়। আমরা দেখতে পারি এতক্ষণ সেই গড়গড়া করে কুলকুচি করছিল। সে কেবলমাত্র হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিল, তার পায়ের জুতো হাতের মধ্যে পড়া ছিল, আর সে পুলিশ স্টেশনের ভিতরেই
জুতোতে কালি করছিল। ইন্সপেক্টর তাকে ডেকে বলে এনাদের কেস তাকেই হ্যান্ডেল করতে হবে। বিক্রম তো তার কথা শুনে তার দিকে একটা অদ্ভুত লুক দেয় আর তাকে সম্পূর্ণ ইগনোর করে সেখান থেকে চলে যায়। এতে তো ইন্সপেক্টর বেশ অবাক হয়। তখনই পাশ থেকে লেডি পুলিশ বলে ওঠে বিক্রম আজ ছুটিতে আছে, সে কাল থেকে তার ডিউটি করবে। তার এসব অদ্ভুত কাজকর্মে তো ইন্সপেক্টরের কথাই বন্ধ হয়ে যায়। এরপরে আমরা লাল্লোকে দেখি যে এখন অনেক বেশি নিশ্চিন্ত, কেননা তার এখন নিজের একটা বাড়ি আছে। সে বেশ খুশি ছিল। তখনই আত্মারাম তার কাছে আসে। লাল্লো তাকে বলে সে এখন থেকে এই বাড়ির সবকিছু খুব ভালোভাবে খেয়াল রাখবে, যেভাবে আম্মা বেঁচে থাকতে রাখতো সেইভাবে। তো তারা একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে মৃত প্রজাপতিগুলো দেখছিল, যেগুলো গুলশানজি নিজের কীটপতঙ্গের কালেকশনে রেখেছিলেন। তখনই বেশ জোরে একটা শব্দ হয়। লাল্লো তখন সেদিকে দৌড়ে যায়। আত্মারামও তার পিছু পিছু যায়। আর সেখানে গিয়ে তারা দেখতে পায় ওয়াশরুমের ফ্ল্যাশ ভেঙে পড়েছে। আসলে এই বাড়িটা অনেক বেশি পুরাতন ছিল, তাই এখানকার অনেক কিছুই ভেঙে গিয়েছে এবং নষ্টও হয়ে গিয়েছে। লাল্লো তখন প্রেম গুঞ্জনকে ফোন করে আর নিজের এই সমস্যার কথা জানাতে চায়, কিন্তু তার কাছে তো কোনো ফোনও ছিল না। তার কাছে শুধুমাত্র কুড়িয়ে পাওয়া আত্মারামের সেই ফোনটি ছিল, যেটাতে শুধু গানই শুনতে পারত সে। তখন সে আত্মারামকে বলতে থাকে এখন তো সবার কাছে টাচ স্ক্রিন ফোন আছে, আর সে তো কাউকে কল করতে চাইলেও সেটা করতে পারে না। আমার ফোনটাও তার বোনেরা আম্মা মারা যাওয়ার পরে নিয়ে গিয়েছে। আত্মারামও তখন ইশারায় তার জন্য অনেক দুঃখ প্রকাশ করে। এখানে বলে রাখা ভালো, আত্মারাম কিন্তু কথা বলতো না, সবকিছু ইশারায় বোঝাতো। এরপর লাল্লো বাইরে একটা দোকানে গিয়ে প্রেম গুঞ্জনকে ফোন করে, কিন্তু প্রেম গুঞ্জন তো তখন সুহানির সাথে নিজের প্রাইভেট টাইম স্পেন্ড করছিল, তাই সে লাল্লোর ফোন খেয়ালই করে না। লাল্লোর কাছে তখন কোনো টাকাও ছিল না, তাই সে বাড়ির মেরামতো করতে পারছিল না। এ কারণে সে বাড়ির একটা ঘর সাবলেট দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটা পোস্টারও বানিয়ে আনে, কিন্তু সমস্যা ছিল কেউ এই পোস্টার দেখে তার সাথে যোগাযোগ কিভাবে করবে, কেননা তার কাছে তো কোনো ফোনই ছিল না। সে বলতে থাকে বাড়িতে টেলিফোনের কানেকশন তো আছে, কিন্তু টেলিফোন তো নেই। তখন আত্মারাম ইশারায় তাকে স্টোরে গিয়ে টেলিফোন খোঁজার কথা বলে। লাল্লোরও এই আইডিয়া বেশ পছন্দ হয়। স্টোরে গিয়ে সে সত্যিই টেলিফোন খুঁজে পায়। তার মনে পড়ে 4-5 বছর আগে বাবুজি অর্থাৎ গুলশানজি এই ঘর পরিষ্কার করিয়েছিল, তাই টেলিফোন এখানে রাখা হয়েছিল। সে যখন টেলিফোন নিয়ে নিচে নেমে আসছিল, তখনই একটা বই উপর থেকে নিচে পড়ে যায়। লালু সেই বই হাতে তুলে দেখে এই বইয়ের নাম লালপরীর কাহিনী। এটা একটা ফোল্ডিং বই ছিল। এর ভেতরে লালপরীর হাতে আঁকানো একটা পোস্টারও ছিল। লাল্লোর এই বইটা অনেক বেশি পছন্দ হয়। সে এখন এই বইটাও পড়তে শুরু করে, এমনকি সে লালপরীর সেই পোস্টারটাও তার নিজের ঘরের দেয়ালে লাগিয়ে নেয়। এরপর সে আত্মারামকে লালপরীর কাহিনী শোনাতে থাকে। অনেক বছর আগে লালপরী নামে একজন সুন্দরী প্রস্টিটিউট ছিল, যার আসল নাম ছিল শোক সুন্দরী। তার অনেক বেশি ধন সম্পদ ছিল। সে একটা ডাকাতকে ভালোবেসে ফেলে। এরপর সে নিজের সব ধন সম্পদ ফেলে সে ডাকাতের সাথে জঙ্গলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কেননা সে তার সাথেই নিজের জীবনটা কাটাতে চেয়েছিল। কিন্তু সেই ডাকাত তো কেবলমাত্র তার সাথে ভালোবাসার অভিনয় করেছিল তার ধন সম্পদ পাওয়ার জন্য। তো পাহাড়ে একটা মন্দিরে যাওয়ার পর ডাকাত পেছন থেকে শোক সুন্দরীর পিঠে ছুরি মারার চেষ্টা করে, কিন্তু সে সেটা বুঝতে পেরে যায় আর সেই ডাকাতকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয় নিজেকে বাঁচানোর জন্য। এরপর থেকে সে অনেক বেশি একা হয়ে গিয়েছিল। তারপর থেকেই তার কাছে যেই আসতে চাইতো সেই মারা যেত। সবাই বলতো শোক সুন্দরী তার একাকিত্বের কারণে অভিশপ্ত হয়ে গিয়েছে। দৃশ্য বর্তমানে চলে আসে। লাল্লু একটা নতুন বই কিনে এনেছিল, যেটাতে বিভিন্ন রান্নার রেসিপি লেখা ছিল। আর এই বইটা ছিল প্রতাপের স্ত্রীর। প্রতাপের মা এই বইটা সুহানিকে দিয়েছিল, যাতে করে সে একদম প্রতাপের স্ত্রীর মতো রান্না করা শিখতে পারে। কিন্তু সুহানি তো প্রতাপকে বিয়ে করতে মোটেও ইচ্ছুক ছিল না, তাই সে এটা বিক্রি করে দেয় লাল্লোর কাছে। এই বইয়ে অনেক অদ্ভুত অদ্ভুত রেসিপি সম্পর্কে লেখা ছিল। তখন লাল্লোর মনে পড়ে প্রতাপের মা সুহানিকে বলেছিল এই বইয়ের রেসিপি অনুযায়ী কেউ যদি রান্না করে প্রতাপ তো তার জন্যই পাগল হয়ে যাবে। লাল্লো সেই রেসিপি দেখে নতুন কিছু রান্না করার সিদ্ধান্ত নেয়। লাল্লোকে আত্মারামও রান্না করতে সাহায্য করছিল। যখন লাল্লো কোনো স্টেপ ভুলে যাচ্ছিল, তখন আত্মারাম ফু দিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টে তাকে সেটা মনে করিয়ে দিচ্ছিল। লাল্লো একটা জায়গায় পড়েছিল ছেলে মানুষের মনের রাস্তা তার পেটের মধ্য দিয়ে যায়, অর্থাৎ ভালো রান্না করে খাওয়ালে ছেলেরা নাকি ইমপ্রেস হয়ে যায়। তাই সে প্রতাপকে ইমপ্রেস করার জন্য তার স্ত্রীর খাবারের রেসিপি তৈরি করার ট্রাই করছিল, কেননা প্রতাপ তার স্ত্রীর রান্না অনেক বেশি ভালোবাসত। তো এই রান্নার ঘ্রাণ যাতে প্রতাপের ঘর পর্যন্ত যায়, সেজন্য লাল্লো সারা বাড়িতে খাবারের ঘ্রাণ ছড়াতে থাকে। অন্যদিকে প্রতাপ তো নিজের স্ত্রীর রান্নার মতো গন্ধ পেয়ে সেই ঘ্রাণের পিছু করতে করতে লাল্লোর বাড়ির দরজায় চলে আসে। লাল্লো তাকে দেখে বলতে থাকে সে নতুন একটা রেসিপি ট্রাই করছিল, যদি প্রতাপ চায় তাহলে রাতে এখানে খেতে আসতে পারে। তার কথা শেষ হবার আগেই প্রতাপ বলে ওঠে
অবশ্যই সে লাল্লোর বাড়িতেই রাতে এসে ডিনার করবে। এই কথা বলে সে যেভাবে এসেছিল সেভাবেই দ্রুত সেখান থেকে চলে যায়। তো রাতে লাল্লো প্রতাপের জন্য অনেক খাবারের আয়োজন করে। প্রতাপ এলে লাল্লো তাকে প্রথমে স্যুপ খেতে দেয়। সে চামচ রেখে পুরো বাটি সহ ঢকঢক করে স্যুপ খাওয়া শুরু করে দেয়। তাকে এভাবে খেতে দেখে লাল্লো তো অনেক চমকে যায়। এরপর প্রতাপ নিজের স্ত্রীর ছবি বের করে আর লাল্লোকে দেখিয়ে বলতে থাকে তার স্ত্রী সারলা ঠিক লাল্লোর মতোই রান্না করত। সে মজাদার রান্না করত আর নিজেই সেটা অনেক বেশি পেট পুড়ে খেত। এভাবে একদিন খেতে খেতে পেট এতই ভরে গিয়েছিল যে সে পেট ফেটেই মারা গেছে। তার কথা শুনে লাল্লো কি বলবে কিছুই বুঝতে পারে না। এরপর প্রতাপ বলতে থাকে তুমি তো নিশ্চয়ই আমার মায়ের সাথে পার্লারটাও সামলে নিতে পারবে, আর এখন থেকে আমি তোমাকে সারলা বলে ডাকবো। তুমি এতে কিছু মনে করবে না তো? লাল্লো তখন তার এই কথার জবাবেও কিছুই বলে না। সে খুবই অকওয়ার্ড ফিল করতে থাকে। প্রতাপ আরো বলে সব প্রতাপেরই একজন করে সারলা দরকার হয়, আর সব সারলার প্রতাপকে। এটুকু বলে সে অনেক জোরে ঢেকুর তোলে। লাল্লো তখন খেয়াল করে প্রতাপের পেট ধীরে ধীরে ফুলে যাচ্ছে, তাই সে দ্রুত বলে ওঠে সে তার জন্য ঠান্ডা জাতীয় কিছু নিয়ে আসছে। যাওয়ার আগে লাল্লো নিজের টেপ রেকর্ডারে তার একটা পছন্দের গান প্লে করে যায়, আর এই গান শুনে আত্মারাম চলে এসে নাচতে শুরু করে। এদিকে লাল্লো যাওয়ার পরেই প্রতাপের নজর পড়ে বড় একটা মাছ ভাজার দিকে। সে প্লেটের ভেতর মুখ দিয়েই মাছ খাওয়া শুরু করে দেয়। মাছ খাওয়া শেষে হঠাৎ করেই হিচকে ওঠে তার। তখন সে পানির গ্লাস নিতে যায়, কিন্তু তার আগেই সে চেয়ার সহ নিচে পড়ে। ঠিক তখনই লাল্লো গ্লাস হাতে ঘরে চলে আসে। সে প্রতাপের এই অবস্থা দেখে দ্রুত তার কাছে দৌড়ে যায়, আর এই দৃশ্য এখানেই কাট হয়। এরপর আমরা সেই পুলিশ অফিসার বিক্রমকে দেখি যে প্রতাপের মৃত্যুর ইনভেস্টিগেশন করতে এসেছিল। অর্থাৎ সেই ঘটনায় প্রতাপ মারা গিয়েছিল। তো ইন্সপেক্টর আর লেডি পুলিশ অফিসারও সেখানে এসেছিল। লাল্লো তো একটা চেয়ারে বসে বসে কাঁদছিল। তখনই সেখানে সুহানি আর পার্লারের মালকিন অর্থাৎ প্রতাপের মা চলে আসে। লাল্লো তাকে দেখে বলতে থাকে সে কিচ্ছু করেনি। এরপর ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় লাল্লো যখন ঘরে এসেছিল তখন সে প্রতাপকে নিচে পড়ে থাকতে দেখে। সে ভেবেছিল হয়তো প্রতাপের শ্বাস আটকে গেছে, তাই সে তার শ্বাস আনার চেষ্টা করে, কিন্তু তাতেও কাজ না হলে লাল্লো ভাবে হয়তো প্রতাপের গলায় কোনো কিছু আটকে গেছে, তাই সে তার মুখের ভেতর শুকনো ভাত দেয়। কিন্তু সেই ভাত যখন বাইরে বেরিয়ে আসছিল তখন লাল্লো সেই ভাত যাতে প্রতাপের মুখ থেকে বের না হয় সেটা আটকানোর জন্য নিজের ওড়না দিয়ে প্রতাপের মুখ বেঁধে দেয়। তো এসবে তো স্বাভাবিকভাবেই কোনো কাজ হয় না, আর কিছুক্ষণ পর প্রতাপ ঠিকই মারা যায়। লাল্লো বলতে থাকে সে ভুল কিছু করেনি, তাই প্রতাপের মা যেন তাকে ভুল না বোঝে। কিন্তু তার এসব কথা শুনে প্রতাপের মা সেখানেই মাটিতে বসে পড়ে, আর সবার চোখের সামনেই ঠাস করে পড়ে মারা যায়। সবাই তো এটা দেখে হতবাক হয়ে যায় যে এটা কি হয়ে গেল, আর লাল্লো তো আরো বেশি ঘাবড়ে যায়। এদিকে পুলিশ অফিসার বিক্রম ইনভেস্টিগেট করে প্রতাপের গলা থেকে একটা বড় মাছের কাঁটা বের করে আনে। এরপর আমরা বিক্রমকে দেখি যে আবারও রক মিউজিক শুনতে শুনতে এই কেসের তদন্ত করছিল। তখনই সেখানে ইন্সপেক্টর আসে আর প্রতাপকে বলে তুমি পুলিশ স্টেশন কি বানিয়ে রেখেছো? এটা কোনো পুলিশ স্টেশন নাকি কোনো হোটেল? এখানে আমরা বুঝতে পারি প্রতাপ এই পুলিশ স্টেশনেই থাকে। আসলে তার এখানে নতুন পোস্টিং হয়েছে, আর সে এখনো থাকার জন্য কোনো বাড়ি খুঁজে পায়নি, তাই সে পুলিশ স্টেশনেই থাকা খাওয়া সবকিছুই করে। তো এরপর ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করে সে তো তার রিপোর্টে লিখেছে শ্বাস আটকে প্রতাপের মৃত্যু হয়েছে, কিন্তু এই শ্বাসটা কি মাছের কাটার জন্য আটকেছে নাকি অন্য কেউ তার শ্বাস আটকে দিয়েছে? কেননা যখন প্রতাপের এই অবস্থা হয় তখন লাল্লো বাইরে গিয়ে ফোন করে অ্যাম্বুলেন্সে কল করেছিল, কিন্তু তাদের বাড়িতেও তো একটা টেলিফোন ছিল, তাহলে সে কেন সেই টেলিফোন দিয়ে ফোন না করে বাইরে গিয়ে অ্যাম্বুলেন্স কল করলো? এখানে ইন্সপেক্টর লাল্লোকেই সন্দেহ করছিল। তো সে যখন এসব কথা বলছিল তখনই লাল্লোর ওড়না এসে তার মুখের উপর পড়ে, যেটা বিক্রম ইনভেস্টিগেশন করার জন্য নিজের সাথে এনেছিল। বিক্রম তখন দ্রুত ইন্সপেক্টরের মুখের উপর থেকে ওড়নাটা সরায়। এতে তো ইন্সপেক্টর বিরক্ত হয়ে তাকে জিজ্ঞেস করে তার থাকার কি কোনো ব্যবস্থা হয়েছে? তো এখানে দৃশ্য কাট হয়। পরের দৃশ্যে আমরা দেখি বিক্রম সুহানির কাছে গিয়ে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করে। এরপর সে লাল্লোর বাড়ির দরজায় গিয়ে নক করে। তো দরজা খুলে দিলে সে প্রথমেই লাল্লোকে তার ওড়নাটা ফিরিয়ে দেয়। এরপর সে ঘর দেখতে চায়। লাল্লো তো ভাবে সে হয়তো আবারও ইনভেস্টিগেশন করবে, তাই সে প্রতাপ আর তার মায়ের লাশ যেখানে ছিল সেই জায়গাটা দেখিয়ে দেয়। কিন্তু বিক্রম বলে সে তো ঘর ভাড়ার কথা বলছিল। তখন লাল্লো বুঝতে পারে সে যেই সাবলেটের বিজ্ঞাপন দিয়েছিল বিক্রম সেটা দেখেই ঘর ভাড়া নিতে এখানে এসেছে। সে বিক্রমকে ভেতরে আসতে বলে। বিক্রম
তখন পাশে থাকা টেলিফোনটা দেখিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন লাল্লো জানায় গতকালকেই সে টেলিফোনের কানেকশন লাগিয়েছে। এরপর লাল্লো তাকে ঘর দেখানোর জন্য তার সাথে যেতে বলে। বিক্রম আর কিছু না বলে শুধু সেই টেলিফোনের একটা ছবি তুলে লাল্লোর পেছনে নিজের থাকার ঘর দেখতে চলে যায়। সেখানে গিয়ে লাল্লো বিক্রমকে ঘরের সব কিছু বুঝিয়ে দেয়। সে জানায় এই ওয়াশরুমের 2টা দরজা, তাই বিক্রম যেন সাবধানে ওয়াশরুম ব্যবহার করে। এরপর সে বিক্রমকে জিজ্ঞেস করে সে কি বাড়ি ভাড়ার বিজ্ঞাপনটা সরিয়ে ফেলবে। তখন বিক্রম তাকে দেখায় অলরেডি সেই কাগজটা সে নিয়ে এসেছে আর সেটা সে ছিঁড়েও ফেলে, অর্থাৎ বিক্রম এই রুম ভাড়া কনফার্ম করে দেয়। এরপর লাল্লো বাড়ির একটা চাবি বিক্রমকে দিয়ে সেখান থেকে চলে যায়। রুমে গিয়ে সে প্রেম গুঞ্জনকে ফোন করে। বিক্রমও তখন ফ্রেশ হতে ওয়াশরুমে আসে। যেহেতু ওয়াশরুমের 2 দিকে দরজা ছিল তাই বিক্রম লাল্লোর কথা শুনতে পারছিল। সে কিছুটা সন্দেহের বশেই কান পেতে লাল্লোর কথা শুনতে থাকে, কিন্তু লাল্লো ফোনে বাড়ির আরেকটা চাবি বানানোর কথা বলছিল, যেহেতু তার চাবিটা সে বিক্রমকে দিয়ে দিয়েছে। তো তার এসব কথা শুনে বিক্রম বুঝতে পারে সন্দেহজনক কোনো কথাই লাল্লো বলছে না, তাই সে নিজের মতোই ফ্রেশ হতে থাকে। অন্যদিকে লাল্লো ফোনে বলছিল বিক্রম এখনো বাড়ির ভাঙাচোরা অবস্থার কথা জানে না। এদিকে বিক্রম তখন ফ্ল্যাশ ইউজ করতে গিয়ে দেখে ফ্ল্যাশ কাজ করে না। তখনই বাইরে থেকে লাল্লো ভাঙা ফ্ল্যাশ টানাটানির শব্দ শুনতে পায়। তখন লাল্লো ফোনে বলতে থাকে যে এইমাত্রই ভাঙা ফ্ল্যাশের ব্যাপারে সে জানতে পারলো। সে বেশ চিন্তিত হয়ে ফোনটা রেখে দেয় যে এখন সে কিভাবে কি ঠিক করবে। তো পরের দিন সকালে বিক্রম তার প্রতিদিনের রুটিন অনুযায়ী সকালে অনেক জোরে জোরে রক মিউজিক শুনতে শুনতে ফ্রেশ হতে থাকে, কিন্তু তার এত জোরে এসব গান বাজানোর জন্য লাল্লোর ঘুম ভেঙে যায়। সে খুবই বিরক্ত হয়ে এসে মিউজিক সিস্টেমটা বন্ধ করে দেয়। এদিকে বিক্রম যখন ওয়াশরুম থেকে গানের শব্দ আর পাচ্ছিল না, তখন সে উকি দিয়ে দেখে লাল্লো তার মিউজিক সিস্টেমটা বন্ধ করে দিয়েছে। সে বুঝতে পারে তার মিউজিকের জন্য লাল্লোর সমস্যা হচ্ছে, তাই সে আর তাকে কিছু বলে না। তো লাল্লো চলে যাওয়ার পরে সে ওয়াশরুমের গিজার ঠিক করতে থাকে। প্রথমে তো সে কারেন্টের শক খায়, কিন্তু তারপরেও কোনোভাবে সে সেটা ঠিক করে ফেলে। এদিকে লাল্লো অনেকদিন পর বাড়ির বাইরে গিয়েছিল। বাইরে গিয়ে সে ফ্যাশন সম্পর্কে একটা ম্যাগাজিন দেখে। সে সেই ম্যাগাজিনটা কিনে নেয়। অন্যদিকে লাল্লো বাড়িতে না থাকায় বিক্রম তার ঘরে যায় সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা এটা দেখার জন্য। তো সেখানেই সে আত্মারামের ছবি দেখে আর লালপরীর ছবিও সে দেখতে পারে। সেখানে সে লালপরীর সেই বইটাও পায়। সবকিছু দেখে জায়গা মতো রেখে সে আবারও নিজের ঘরে চলে আসে। লাল্লো যখন বাড়িতে আসছিল তখন তার সাথে সুহানির দেখা হয়। সে তাকে বলে লাল্লো আর কতদিন এরকম সিঙ্গেল থাকবে। সে লাল্লোকে ডেটিং অ্যাপে নিজের একটা প্রোফাইল খুলতে বলে, কিন্তু লাল্লো জানায় সে এসব ইউজ করতে পারে না। তখন সুহানি বলে প্রোফাইল খুললে পরবর্তীতে সে নিজে নিজেই এগুলো শিখে যাবে। তারপর সুহানি নিজের ফোনেই একটা ডেটিং অ্যাপে লাল্লোর প্রোফাইল ওপেন করে দেয়। সেখানে সে বিভিন্ন ছেলেকে দেখতে থাকে লাল্লোর জন্য। সুনীল নামের একটা ছেলেকে সে লাল্লোর জন্য সিলেক্ট করে। তখন আমরা সুনীলকে দেখতে পাই। সে দেখতে পারে কেউ তাকে সিলেক্ট করেছে, আর সেটা আর কেউ না, লাল্লো ছিল। দেখা যায় তাদের প্রোফাইল 100% ম্যাচ হয়ে যায়। সুনীল তো এতে অনেক বেশি খুশি হয়। তখন সুনীলকে কেউ ডাকতে থাকে। এরপর আমরা দেখি সুনীল একটা ছোট্ট আলমারির ভেতর থেকে বাইরে বের হচ্ছে। আসলে সে অফিস ফাঁকি দিয়ে মাঝে মাঝে আলমারির ভেতর ঢুকে ডেটিং অ্যাপ চালাতে থাকে। একজন মহিলা বলতে থাকে সুনীল প্রতিদিন আলমারির ভেতরে ঢুকে কি করে। সুনীল বলে তার বিপি বেড়ে যায়, তাই সে আলমারির ভেতর ঢুকে রিল্যাক্স করে। তার এসব অদ্ভুত কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়। অন্যদিকে সুহানি লাল্লোর সাথে সুনীলের ডেট ফিক্স করে দেয় 2 দিন পরে। আর অন্যদিকে বিক্রম ঘর থেকে লাল্লোর ওপরে নজর রাখতে থাকে। সেই সময়ই জানালা দিয়ে তার নাকে বেশ জোরে আঘাত লাগে। তো পরের দিনই বিক্রম দরজার নিচে দিয়ে লাল্লোকে বাড়ি ভাড়া দিয়ে সেখান থেকে চলে যায়। লাল্লো তখন সেই ফ্যাশন ম্যাগাজিনটা পড়ছিল। যখন সে বিক্রমের দেয়া সেই টাকার খামটা পায় সে বেশ খুশি হয়ে যায়। তখনই সে জুতো কিনতে বাজারে যায়, কেননা 2 দিন পর সে ডেটে যাবে সুনীলের সাথে। বিক্রম সেখানেও তার পিছু করতে থাকে। এরপর বাড়ি ফিরে লাল্লো সেই ফ্যাশন ম্যাগাজিনের একটা ডিজাইন অনুযায়ী নিজের জন্য ড্রেস বানানো শুরু করে। সে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে নিজের জন্য ড্রেস বানাচ্ছিল। এই শাড়িটা প্রথমে তো অনেকদিন বাক্সের ভেতরে পড়েছিল, তারপরে এই শাড়ি দিয়ে জানালার পর্দা বানানো হয়েছিল, আর এখন সেই পর্দা দিয়ে লাল্লো নিজের জন্য জামা বানাচ্ছিল। বিক্রম তখন নিজের জন্য চা বানাচ্ছিল। সে লাল্লোর জন্য 1 কাপ চা নিয়ে আসে। আত্মারামও তখন সেখানেই বসেছিল। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে বিক্রম তার রক মিউজিক চালু করে। তখন তার লাল্লোর কথা মনে পড়ায় সে সেটা বন্ধ করে দেয়। একটু পরেই সে লাল্লোর সেই প্রিয় গান শুনতে পারে। লাল্লো তার প্রিয় মিউজিক ছেড়ে
গিজারের পানিতে গোসল করছিল। সে তো অনেক বেশি খুশি ছিল, কেননা সে ভাবছিল ওয়াশরুমের ফ্লাশ গিজার এগুলো হয়তো নিজে থেকেই ভালো হয়ে গেছে। এ কারণে সে নিজের ভাগ্যকে আবারও ভালো মনে করতে শুরু করেছিল। কিন্তু আসলে তো এগুলো বিক্রম ঠিক করেছিল, যেটা লাল্লো জানতো না। তো লাল্লো পানি দিয়েই খেলছিল আর গোসল করছিল। এতে করে ওয়াশরুমের দরজার নিচ দিয়ে বিক্রমের ঘরের ভেতরেও পানি চলে আসে। বিক্রম তখন একটা ঝাড়ু দিয়ে সেই পানি ঝাড় দিতে থাকে, কিন্তু তবুও সে লাল্লোকে ডেকে সাবধান করে না। আমরা বুঝতে পারি সে লাল্লোকে পছন্দ করতে শুরু করেছে। ঠিক তখনই পানিতে পা পিছলে বিক্রম চিটপটাং হয়ে পড়ে যায়। অন্যদিকে সুনীল এক কবিরাজ বাবার কাছে গোপন ওষুধ নিতে আসে, কেননা সে এই প্রথম কোনো মেয়ের সাথে ডেটে যাচ্ছিল। বাবা তাকে বারবার সাবধান করে দেয় সে যেন একটার বেশি ওষুধ না খায়, নয়তো তার শরীরে সাইড ইফেক্ট শুরু হবে। অপরদিকে লাল্লো ডেটে যাওয়ার জন্য সেই ফ্যাশন ম্যাগাজিনের ইনস্ট্রাকশন অনুযায়ী নিজেকে তৈরি করতে থাকে। এরপর আমরা দেখি লাল্লোকে একদমই অন্যরকম লাগছে, কেননা সে একদম আধুনিকভাবে সেজেছে। আজ তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, কিন্তু হাই হিল পরার অভ্যাস না থাকায় তার হাঁটতে কিছুটা সমস্যা হতে থাকে। যাই হোক, এরপর সে সেই ম্যাগাজিনের দিক নির্দেশনা অনুযায়ী বিক্রমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কেননা সেখানে লেখা ছিল নিজেকে প্রস্তুত করার পরে প্রথমে সেই সব পুরুষের আকর্ষণ করার চেষ্টা করতে হবে যাদেরকে তুমি আকর্ষিত করতে চাও না। যদি তারা আকর্ষিত হয় তবে বুঝতে হবে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। তো এই নির্দেশনা অনুযায়ী সে বিক্রমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। বিক্রম তো প্রথমে তাকে দেখে অন্য কেউ মনে করে। সে পেছন থেকে তাকে ডাকতে থাকে, কিন্তু যখন সে দেখতে পারে এটা লাল্লো, তখন তো তার কথাই বন্ধ হয়ে যায়। লাল্লোকে এই লুকে দেখে সে হা করেই তাকিয়ে থাকে। এরপর বিক্রম খেয়াল করে লাল্লোর রুমের জানালার পর্দা তার ড্রেসের ডিজাইন অনুযায়ী কাটা। সে বুঝতে পারে লাল্লো জানালার পর্দা দিয়েই নিজের ড্রেস বানিয়েছে। সে তো এতে আরো বেশি অবাক হয়ে যায়। কিন্তু লাল্লো যখন বুঝতে পারে বিক্রম এটা বুঝে গিয়েছে, তখন সে লজ্জা পেয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। এরপর আমরা লাল্লো আর সুনীলকে দেখি, যারা একটা ক্যাফেতেই বসেছিল। সুনীল লাল্লোর অনেক প্রশংসা করতে থাকে। লাল্লো তখন তাকে চা বা কফি কিছু খাওয়ার কথা বলে। সুনীল বলে সে বাইরের কিছু খায় না। তখন লাল্লো তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে চা খাওয়ানোর অফার করে। এতে তো সুনীলের মনে লাড্ডু ফুটতে থাকে। প্রথম ডেটেই তাকে ঘরে ডাকছে। তো বাড়িতে যাওয়ার পর লাল্লো তাকে ড্রয়িং রুমে বসতে বলে, আর সে কিচেনে চলে যায় চা বানাতে। এই সুযোগেই সুনীল সেখানে থাকা একটা ছোট আলমারিতে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে সেই বাবার থেকে নেওয়া ওষুধ বের করে খাওয়ার জন্য, কিন্তু তখনই লাল্লোর কথা শুনতে পেয়ে সে দ্রুত আলমারির ভেতর থেকে বের হয়ে আসতে যায়। তখনই তার হাত থেকে সবগুলো ওষুধ পড়ে যায়। তাই সে তাড়াহুড়ো করে সব ওষুধ কোরাতে থাকে, কিন্তু আর কয়েকটা ওষুধ বোতলের ভেতরে ঢোকানোর আগেই সে লাল্লো আসার আওয়াজ পায়, আর সে কারণে সে নিজেই ওই ওষুধগুলো মুখের ভেতর ঢুকিয়ে ফেলে। তো লাল্লো এসে তাকে চা দেয়, কিন্তু সে তো চা খেতেই পারছিল না, কেননা তার মুখের ভেতরে তো ওষুধ ছিল। এদিকে লাল্লো তাকে চা না খাইয়ে সেখান থেকে সরে যাচ্ছিল না। তাই বাধ্য হয়েই সুনীল ঢকঢক করে সম্পূর্ণ কাপের চা গিলে ফেলে, আর এতে করে সে বেশ কয়েকটা ওষুধও খেয়ে ফেলে। কিছুক্ষণ পরেই এই রিয়াকশন তার শরীরে শুরু হয়ে যায়। লাল্লো তো তার পছন্দের সেই মিউজিক প্লে করে ডান্স করার জন্য, কিন্তু সুনীল তো সেই ওষুধের সাইড ইফেক্টের কারণে অদ্ভুতভাবে লাফাতে শুরু করে। লাল্লো তো তাকে এমন করতে দেখে বেশ ঘাবড়ে যায়। এরপর সুনীল লাল্লুর দিকে তাকিয়ে বলতে থাকে সে জীবনে এই প্রথম কোনো মেয়েকে এত কাছ থেকে দেখলো। এই কথা বলেই সে লাল্লুর উপরে পড়ে যায়। লাল্লু ভাবে সুনীল হয়তো তার সাথে উল্টাপাল্টা কিছু করতে যাচ্ছে, তাই সে সুনীলকে নিষেধ করতে থাকে, কিন্তু সুনীলের তো আর কোনো সাড়াই পাওয়া যাচ্ছিল না। লাল্লু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে সুনীল তো মারা গেছে। এরপর দৃশ্য এখানেই কাট হয়। আমরা দেখি লাল্লুর বারবার লালপরীর স্বপ্ন আসছিল। তখন লাল্লু ভাবতে থাকে সেও কি তাহলে ওই লালপরীর মতো অভিশপ্ত হয়ে গিয়েছে? তাহলে কি এখন থেকে যেই তার কাছে আসবে সেই মারা যাবে, ঠিক যেমনটা লালপরীর সাথে হতো? তো এই লালপরীর শেষটা কি হয়েছিল সেটা সেই বইয়ে লেখা ছিল না, কেননা সেই বইয়ের শেষের পৃষ্ঠা ছেঁড়া ছিল। এ কারণে সে লালপরীর সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য সেন্ট্রাল লাইব্রেরিতে যায়। আত্মারামও তার পিছু পিছু যাচ্ছিল। তো লাইব্রেরিতে গিয়ে সে লাইব্রেরিয়ানকে বলে তার পরীদের বই প্রয়োজন। সে লাল পরীর কাহিনী জানতে চায়, কিন্তু লাইব্রেরিয়ান তাকে সাহায্য না করে উল্টো সেখান থেকে দ্রুত চলে যেতে বলে। আর সে বেশ ঘাবড়ে গিয়ে বলতে থাকে লাল্লুর উপরে কোনো ভূত প্রেতের ছায়া রয়েছে, তাই তার আশেপাশে যেই থাকবে সেই মারা যাবে। তো সেই সময় লাইব্রেরিতে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা ছেলে ছিল। সে একটা মই নিয়ে সেটার উপর উঠেই দাঁড়িয়েছিল, আর সেখান থেকেই লাল্লুর দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। এদিকে ওই লাইব্রেরিয়ান যখন লাল্লুকে সাহায্য করতে চায় না আর এখান থেকে চলে যেতে বলে, তখন লাল্লু অনেক বিরক্ত হয়ে যায়।
আর কিছুটা চিৎকার করেই বলে তার কথা সে কেন বোঝার চেষ্টা করছে না। ঠিক তখনই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা ছেলেটা মই থেকে পড়ে সেখানেই মারা যায়। এটা দেখে তো লাল্লো অনেক বেশি ঘাবড়ে যায় আর দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তায় তার ওড়না উড়ে গিয়ে রেস্টুরেন্টে দেখা হওয়া সেই লোকের কাছে গিয়ে পড়ে। সে লাল্লোকে তার ওড়না ফিরিয়ে দিতে আসলে সেও রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এরপর আরো একজন ব্যক্তি যে লাল্লোর দিকে তাকিয়েছিল তার মাথার উপরে একটা টপ পরে সেও সেখানে মারা যায়। এই সব কিছু দেখে তো লাল্লো এবার বেশ ঘাবড়ে যায়। বাড়িতে এসে সে অনেক বেশি কাঁদতে থাকে। তার এসব খুব খারাপ লাগছিল। তো রাতের বেলা বিক্রম বাড়িতে এসে তাকে এভাবে দেখে তার কাছে আসতে চায়। তখনই লাল্লো তাকে নিজের থেকে দূরে থাকতে বলে, কেননা সে এখন বিশ্বাস করে নিয়েছিল যে যেই তার কাছে আসবে সেই মারা যাবে। তাই সে বিক্রমকেও তার কাছে আসতে মানা করে। কিন্তু বিক্রম তবুও লাল্লোর কাছে আসে আর তাকে শান্ত করার চেষ্টা করে। সে লাল্লোকে বলে মানুষ ভুল সময়ে ভুল জায়গায় চলে গেলে তার মৃত্যু অনিবার্য, তাই এসবে লাল্লোর কোনোই দোষ নেই। কিন্তু লাল্লো তার কোনো কথাই শোনে না আর বলতে থাকে লালপরীর জীবন যেমন অভিশপ্ত হয়ে গিয়েছিল তার জীবনও ঠিক সেভাবেই অভিশপ্ত হয়ে গিয়েছে। তখন বিক্রম তাকে জিজ্ঞেস করে লাল্লো কি লালপরীর গল্পটা পুরো পড়েছে, কেননা এই গল্পের শেষে লেখা ছিল কেবলমাত্র প্রকৃত ভালোবাসাই লালপরীর এই অভিশাপ মুক্ত করতে পারবে। কিন্তু এর পরের পৃষ্ঠায় ছেঁড়া ছিল, তাই লালপরীর অভিশাপ কেটেছিল কিনা এই বিষয়ে তারা জানতে পারে না। কিন্তু এটা জানতে পেরে লাল্লোর মন কিছুটা হালকা হয় যে যাক, অভিশাপ কাটানোর একটা তো অন্তত উপায় আছে। এরপর বিক্রম লাল্লুর সাথে আরো কিছুক্ষণ গল্প করে। এতে লাল্লোর মনও ভালো হয়ে যায়। পরের দিন যখন বিক্রম পুলিশ স্টেশনে যাচ্ছিল তখন সে প্রেম গুঞ্জনকে আসতে দেখে, কিন্তু তার হাতে বেশি সময় না থাকায় সে দ্রুত সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রেম গুঞ্জন সুহানিকে মানানোর চেষ্টা করছিল, কেননা সুহানির সাথে সম্পর্কে থাকা অবস্থাতেই সে মায়া নামের এক বিবাহিত মহিলার সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে গিয়েছিল। তাই সুহানি তার সাথে ব্রেকআপ করে নেয়। সুহানি সেখান থেকে চলে যাওয়ার পর প্রেম গুঞ্জন লাল্লোকে বাড়ির চাবি দিতে যায়, যেটা সে তাকে বানাতে বলেছিল। কিন্তু হঠাৎই তার ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে, তাই সে আগে ওয়াশরুমে ঢুকে পড়ে। আর এদিকে ওয়াশরুমে পানির শব্দ পেয়ে লাল্লো ভাবে হয়তো বিক্রম ওয়াশরুমে গিয়েছে, তাই সে তার জন্য চা নিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু তখনই ওয়াশরুম থেকে প্রেম গুঞ্জন বের হয়ে আসে আর সে লাল্লোকে এই লুকে দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা সে এর আগে কখনোই লাল্লোকে এভাবে দেখেনি। সে নিজের কাছে থাকা সেই গোলাপ যেটা সে সুহানির জন্য এনেছিল সেটা সে লাল্লুকে দেয় আর তার অনেক প্রশংসা করতে থাকে। অপরদিকে বিক্রম যাওয়ার আগে ওয়াশরুমের ফ্ল্যাশ ঠিক করে গিয়েছিল, কিন্তু তাড়াহুড়োর জন্য সে সেই যন্ত্রপাতিগুলো সরিয়ে রাখার সময় পায়নি। তো যখন প্রেম গুঞ্জন ওয়াশরুমে যায় তখন সে ফ্ল্যাশ ঠিক করা সেই যন্ত্রপাতি সরিয়ে ওয়াশরুম ব্যবহার করেছিল, আর এ কারণে তার হাতেই সেই যন্ত্রপাতিগুলো ছিল। তার হাতে এসব যন্ত্রপাতি দেখে লাল্লো ভাবে প্রেম গুঞ্জানি হয়তো এর আগে গিজার ঠিক করেছে আর আজকে সেই ফ্ল্যাশ ঠিক করেছে, আর এসব সে করেছে লাল্লোকে সাহায্য করার জন্য। তাই সে ভাবতে থাকে প্রেম গুঞ্জানি হয়তো তার সেই আসল ভালোবাসার মানুষ। তো প্রেম গুঞ্জন তার স্বভাব সুলভ ফ্লার্ট করতে থাকে লাল্লোর সাথেও। সে লাল্লোকে তার সাথে পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে। লাল্লো তো প্রথমে যেতে রাজি হয় না। সে প্রেম গুঞ্জনকে বলে সে যদি লাল্লোর সাথে ঘোরাফেরা করে তবে সেও মারা যাবে, কেননা সে অভিশপ্ত। কিন্তু প্রেম তো এসব কথা বিশ্বাসই করে না। সে জানায় আজ তার জন্মদিন। এটা শুনে লাল্লো তার সাথে যেতে রাজি হয়ে যায়। এদিকে বাড়ি ফিরে বিক্রম নিজের ঘরে লাল্লোর চায়ের কাপ দেখতে পায়। সে বুঝতে পারে লাল্লো তার ঘরে এসেছিল। এতে সে বেশ খুশি হয়। অন্যদিকে পার্টিতে গিয়ে লাল্লোর সাথে মায়া নামের সেই মহিলার দেখা হয়। সে লাল্লোকে বেশ অপমান করতে থাকে, কিন্তু প্রেম গুঞ্জন এসে বিষয়টা কোনোভাবে সামলে নেয়। লাল্লো তখন তাকে জানায় তার এখানে ভালো লাগছে না, তাই প্রেম গুঞ্জন তাকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে ঢোকার সময় প্রেম তাকে বলে দেখেছো আমি বেঁচে আছি, এর মানে এসব অভিশাপ সত্যি না। লাল্লো তখন তাকে আর কিছুই বলে না। সে নিজের পছন্দের মিউজিক প্লে করে তাকে চা খাওয়ার অফার করে। এদিকে মিউজিক অন হওয়ার সাথে সাথেই আত্মারাম সেখানে এসে নাচানাচি শুরু করে দেয়, কিন্তু প্রেম গুঞ্জন সেই মিউজিক বদলে দিয়ে লাল্লোর সাথে রোমান্টিক ডান্স করা শুরু করে। কিছুক্ষণ পরে লাল্লো তাকে জানায় সে এসবের জন্য প্রস্তুত নয়। হ্যাঁ, প্রেম গুঞ্জনও তাকে আর জোর করে না, কারণ সে জানে লাল্লো কেমন মেয়ে। এদিকে আড়াল থেকে তাদের এভাবে একসাথে বিক্রমও দেখে নেয় আর সে মনে মনে বেশ কষ্টও পায়। এরপর লাল্লো আর প্রেম গুঞ্জন গল্প করা শুরু করে। লাল্লো তাকে সেই লালপরীর গল্প শোনায়
আর জানায় সেও লালপরীর মতোই অভিশপ্ত, আর সত্যিকারের ভালোবাসার মানুষই তাদের অভিশাপ কাটাতে পারবে। আর লাল্লর ধারণা তার সত্যিকারের ভালোবাসা হয়তো প্রেম গুঞ্জানি। তো তার এই কথা শুনে প্রেম গুঞ্জান কিছুই বলে না। গল্প করতে করতে তারা এক সময় ঘুমিয়ে পড়ে। সেই সময় মায়ার ফোন কলে প্রেম গুঞ্জানের ঘুম ভাঙে। সে লাল্লকে রেখে মায়ার সাথে দেখা করতে যায়। সে চলে গেলে বিক্রম লাল্লর কাছে আসে আর তার গায়ে কাঁথা দিয়ে সেখান থেকে চলে যায়। সে তার জন্য একটা চিরকুট লিখে রেখে দেয়। তো লাল্লর যখন ঘুম ভাঙে সেভাবে প্রেম গুঞ্জানি হয়তো তাকে এই কাঁথা দিয়ে গিয়েছে, আর সেই হয়তো তার জন্য চিরকুট রেখে গেছে। এসব ভেবে তো সে বেশ খুশি হয়। এদিকে লাল্ল ভাবছিল প্রেম গুঞ্জান তাকে হয়তো সত্যি ভালোবাসবে। অপরদিকে প্রেম গুঞ্জান তো মায়ার সাথে এসে আবারও ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যায়। কিন্তু এই সময়ই সে লাল্লর কথাগুলোই ভাবতে থাকে। আমরা বুঝতে পারি সে কিছুটা গিল্টি ফিল করছে। এরপর আমাদের একটা সার্কাসের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন বামন জোকার সেজে স্টেজে পারফর্ম করতে যাচ্ছিল। তখনই তার কাছে একটা ফোন আসে আর তাকে সেই ব্যক্তি কোনো একটা কাজ করার অর্ডার দেয়। এরপর আমরা সেই বামনকে প্রেম গুঞ্জানের পিছু করতে থাকে। প্রেম গুঞ্জান তখনও লাল্লুর বলা কথাগুলোই ভাবছিল। এদিকে লাল্লু প্রেম গুঞ্জানের জন্মদিনের জন্য নিজ হাতে কেক বানাতে থাকে। তখনই প্রেম গুঞ্জান লাল্লুর বাড়ির গেটে চলে আসে। সে কলিং বেল চাপে, কিন্তু এতে কোনো আওয়াজ হয় না। তখনই আমরা দেখি কলিং বেলটাও নষ্ট, আর বিক্রম কলিং বেলের বিদ্যুৎ লাইন ঠিক করছিল। তখন প্রেম গুঞ্জান তবুও বারবার কলিং বেল চাপতে থাকে। তখনই সেই জোকার বামন পেছন থেকে কিছু একটা দিয়ে প্রেম গুঞ্জানের পিঠে আঘাত করে। অন্যদিকে সেই সময়ে বিক্রমও বিদ্যুৎ লাইন সংযোগ করে। আর যেহেতু প্রেম গুঞ্জান কলিং বেল চেপে ধরেছিল, তাই সে বিদ্যুৎ সংযোগ করার সাথে সাথে কলিং বেল বেজে ওঠে। আর বিক্রম ওদিকে কারেন্টের শক খেয়ে তারের সাথেই আটকে থাকে। লাল্লু কলিং বেলের শব্দ শুনে দ্রুত এসে দরজা খুলে দেয়। আর দরজা খোলার সাথে সাথেই প্রেম গুঞ্জানের দেহটা তার উপর পড়ে যায়, ঠিক সেভাবে যেভাবে সুনীলের শরীর তার উপর পড়েছিল। আর প্রেম গুঞ্জান পড়ে যাওয়ায় তার হাত কলিং বেল থেকে সরে যায়। আর বিক্রমও ওইদিকে বিদ্যুতের তারের শর্ট সার্কিট থেকে ছিটকে নিচে পড়ে। প্রেম গুঞ্জানের মৃত্যুতে লাল্লু অনেক বেশি ভেঙে পড়ে। এরপর আমরা গল্পের শুরুর সেই দৃশ্যটা দেখি, যেখানে লাল্লু পুলিশ স্টেশনে বসেছিল আর লালপরীর অভিশাপের কথা বলছিল। কিন্তু ইন্সপেক্টর ভাবতে থাকে এই সব কিছু লাল্লুরই প্ল্যান, আর সে বড় কোনো গেম খেলার চেষ্টা করছে। তখনই সেখানে বিক্রম চলে আসে। তাকে দেখে তো ইন্সপেক্টর বলতে থাকে, আরে আপনি বেঁচে আছেন, একজনের মার্ডার অন্তত কম হলো। তো বিক্রম এসে সেখানে লাল্লুর নির্দোষ হওয়ার প্রমাণ দেয়। প্রেম গুঞ্জানকে যে খুন করেছিল তার হাতের ছাপের সাথে লাল্লুর হাতের ছাপের কোনো মিল নেই। এই প্রমাণ দিয়ে সে লাল্লুকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। বাড়ি এসে লাল্লু সেভাবেই শুয়ে পড়ে। বিক্রম তখন তার কাছে এসে তার পায়ের জুতো খুলে দেয় আর তাকে জিজ্ঞেস করে সে কিছু খেতে চায় কিনা। লাল্লু তখন বলে সে কিছুটা সময় একা থাকতে চায়, কিন্তু বিক্রম কিছুতেই তাকে একা থাকতে দিচ্ছিল না। কেননা তার ধারণা ছিল লাল্লু এখন মানসিকভাবে খুবই বিপর্যস্ত, তাই সে একা থাকলে উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারে। এ কারণে লাল্লু তাকে সেই খাবার আনতে বলে, যেটা সে তার 30তম জন্মদিনে একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিল। তো তার খাওয়ার ইচ্ছার কথা শুনে তো বিক্রম তখনই সেই খাবার আনতে বাইরে চলে যায়। এদিকে বিক্রম চলে যাওয়ার পরেই লাল্লু তার ড্রয়ার থেকে ঘুমের ওষুধ বের করে সেটা খেয়ে নেয়। আর যখন তার হুঁশ ফেরে তখন সে নিজেকে একটা নদীর তীরের পাথরের উপরে বসে থাকতে দেখে। আর তার সামনে আত্মারাম দাঁড়িয়েছিল। লাল্লু তাকে জিজ্ঞেস করে সে কি মারা গিয়েছে। আত্মারাম বলে ওঠে সে 100% মারা গিয়েছে। তাকে কথা বলতে দেখে তো লাল্লু অনেক বেশি অবাক হয়ে যায়। আত্মারাম তখন বলতে থাকে এই জগতে সে কথা বলতে পারে, গান গাইতে পারে, এমনকি যেটা ইচ্ছা সেটাই করতে পারে। তখন লাল্লু তাকে জিজ্ঞেস করে সে কি এখানেই থাকে। আত্মারাম তাকে বলে তুমি এসব ছাড়ো, আর এটা শুনে রাখো তোমাকে আমার থেকে বেশি কেউ ভালোবাসতে পারবে না, না ওই দুনিয়ায় না এই দুনিয়ায়। আর এই কথা শুনে তো লাল্লু অনেক অবাক হয়ে যায়। সে বলতে থাকে তুমি তো আমার অনেক ভালো বন্ধু। এই কথা শুনে আত্মারাম রেগে যায় আর বলতে থাকে সে কখনোই লাল্লুর বন্ধু ছিল না। সে প্রথম থেকেই লাল্লুকে ভালোবাসতো, তাকে পছন্দ করত। অপরদিকে বিক্রম খাবার নিয়ে বাড়িতে ফিরে এসে দেখে লাল্লু চেয়ারের উপরে পড়ে আছে। সে বুঝতে পারে লাল্লু আত্মহনন করেছে। সে তখন দ্রুত দরজা খোলার চেষ্টা করতে থাকে। অন্যদিকে লাল্লু আত্মারামকে বলতে থাকে সে যেন তাকে ভালোবাসার চিন্তাও না করে, কারণ সে তো খুব ভালোভাবেই জানে যে লাল্লু লালপরী।
এই কথা শুনে আত্মারাম বলতে থাকে, তুমি লালপরি আর আমি তোমার মুক্তিদাতা। যেভাবে লালপরি আত্মহনন করেছিল তুমিও আত্মহনন করেছ। এই কথা শুনে লাল্লো বলে, লালপরির প্রেমিক তো তাকে ধোকা দিয়েছিল, কিন্তু প্রেম গুঞ্জান তো তাকে ধোকা দেয়নি। জবাবে আত্মারাম বলতে থাকে, প্রেম গুঞ্জান মায়ার সাথে পরকিয়া করছিল আর এটা মায়ার স্বামী দেখে ফেলেছিল। এ কারণেই সে বামন জোকারকে হায়ার করেছিল প্রেম গুঞ্জানকে হত্যা করার জন্য। তার কথা শুনে লাল্লো বুঝতে পারে সেদিনের সেই চিরকুট আসলে বিক্রম রেখেছিল, প্রেম গুঞ্জান নয়। তাই সে আত্মারামকে জিজ্ঞেস করে সে কি লালপরির কাহিনীর শেষটা জানে। তো জবাবে সে বলে, হ্যাঁ, সে আত্মহনন করে, এটাই তার শেষ ছিল। লাল্লো তাকে বলে, কিন্তু সে লালপরির মতো সত্যিকারের ভালোবাসার খোঁজ পায়নি। আত্মারাম তখন আরো বলতে থাকে, আসল ভালোবাসার মানুষ তো আমি। 10 বছর হলো আমি তোমার পেছনে পড়ে আছি, কিন্তু লাল্লো তো তাকে শুধুমাত্র ভালো বন্ধুই ভাবত। তখন আত্মারাম বলতে থাকে সে জানে লাল্লো এখন বিক্রমের কথাই ভাবছে, কিন্তু সেও সেভাবেই মারা যাবে যেভাবে বাকি সবাই মারা গিয়েছিল। কারণ আত্মারাম বুঝতে পেরেছে যে বিক্রমও লাল্লোকে ভালোবাসে। তো অন্যদিকে আমরা দেখি বিক্রম গুলি করে ফাইনালি লাল্লোর ঘরের দরজা খুলে ফেলে, কিন্তু তখনই সে পা পিছলে ঠিক সেই জায়গায় পড়ে যায় যেখানে সুনীল, প্রেম গুঞ্জান, প্রতাপের মা পড়ে মারা গিয়েছিল। এদিকে আমরা আসল রহস্য জানতে পারি। আত্মারামের কথা শুনে লাল্লোর সন্দেহ হয়, তাই সে তাকে জিজ্ঞেস করে সেই কি সবাইকে খুন করেছে কিনা। তো এর জবাবে সে বলতে থাকে সেই সবাইকে হত্যা করেছে, আর প্রথমে সে আম্মাকে খুন করেছিল, কেননা সেই প্রথম লাল্লোকে বিয়ে করার পরামর্শ দিয়েছিল। যখন আম্মা নিজের স্বামীর ছবির সাথে সেলফি তুলতে চাইছিল তখন আত্মারামি ফু দিয়ে সেই ফটো ফ্রেম দূরে সরিয়ে দিচ্ছিল বারবার, আর সেদিকে সরতে গিয়েই আম্মা পড়ে গিয়ে মারা যায়। এরপর প্রতাপের গলায় যখন খাবার আটকে গিয়েছিল তখন সেই ফু দিয়ে তার হাতের নাগাল থেকে পানির গ্লাস সরিয়ে দিয়েছিল আর তাকে চেয়ার থেকেও ফেলে দিয়েছিল। এরপর সুনীলকেও সেই ফু দিয়ে ফেলে দিয়েছিল। আর এরপর থেকে লাল্লোর দিকে যেই তাকিয়েছে আত্মারাম তাকেই কোনো না কোনোভাবে শেষ করে দিয়েছে, কিন্তু শুধুমাত্র বিক্রমেরই সে কিছু করতে পারেনি। সে অনেকবার তাকে মারার চেষ্টা করেছে, প্রথমে তো গিজারের শর্ট সার্কিট করে, এরপরে ওয়াশরুমের পানিতে পিছলে ফেলে দিয়ে, জানালা দিয়ে, বাড়ি দিয়ে, আরো অনেকভাবে তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু কেন যেন সে সফল হয়নি। তার জান খুব শক্ত, কোনোভাবেই তাকে মারা যায়নি, প্রত্যেকবারই সে বেঁচে গেছে। আর সে বলতে থাকে সে তো লাল্লোকে অনেক বেশি ভালোবাসে তাই না, কিন্তু এবার সে মারা যাবেই। লাল্লো তখন তাকে বলে সে যদি আত্মারামের ভালোবাসা স্বীকার করে নেয় তবে কি সে বিক্রমকে ছেড়ে দিবে। আত্মারাম বলে সে ছেড়ে দিবে। অপরদিকে আমরা দেখি বিক্রমের উপর দেয়াল থেকে ঝুমুর পড়ে গিয়েছে, কিন্তু সে সেখান থেকেও কোনোভাবে উঠে দাঁড়িয়েছে। সে ফাইনালি লাল্লোর কাছে আসতে পারে। বিক্রম দেখে লাল্লো নিথর হয়ে পড়ে আছে। সে তখন লাল্লোর বুকে অনেক জোরে আঘাত করে, এতে করে তার গলা থেকে সেই ঘুমের ওষুধ বেরিয়ে আসে আর সে আত্মার জগৎ থেকে আসল জগতে চলে আসে। কিন্তু বিক্রম সেখানেই মাটিতে পড়ে যায়। লাল্লো তখন দ্রুত উঠে এসে বিক্রমকে উঠিয়ে হাসপাতালে যেতে থাকে। অপরদিকে আত্মার জগতে কিছু প্রজাপতি এসে আত্মারামকে উড়িয়ে নিয়ে যেতে থাকে। তখনই আমরা লালপরীর বইয়ের সেই শেষের পৃষ্ঠা দেখতে পারি যেখানে লেখা ছিল সেই ভালোবাসার মানুষের সাথে সাথে লালপরীকেও তাকে ভালোবাসতে হবে, তবেই এই অভিশাপ কাটবে। হতে পারে লাল্লোর জীবনেও তার অভিশাপ হিসেবে আত্মারাম চলে এসেছিল, আর সেজন্যই তো তাকে যে যে পছন্দ করেছে সবাইকে সে খুন করেছে। তবে যখনই লাল্লো এবং বিক্রম দুজন দুজনকে সত্যিকারের ভালোবেসেছে তখন আত্মারামের শয়তানি আর কাজে আসেনি। লাল্লো এবং বিক্রমের ভালোবাসার কাছে আত্মারাম হেরে গেছে। যাই হোক, তো এরপর আমরা কিছু বছর পরের দৃশ্য দেখি। লাল্লো আর বিক্রমের বিয়ে হয়েছে আর তাদের একটা সুন্দর বাচ্চাও আছে। আসলে বিক্রম কিন্তু প্রথম দিকে লাল্লোকে একটু সন্দেহই করত, কিন্তু লাল্লোর বাড়িতে থাকতে এসে আর তার উপর নজর রাখতে রাখতে সে লাল্লোর প্রেমেই পড়ে যায়। আর এখন তো সে ভালো করেই জানে যে যতগুলো মৃত্যু হয়েছে তার পেছনে লাল্লোর কোনোই হাত নেই, সবই ওই আত্মারামের কারসাজি। যাই হোক, এখন দেখা যায় তারা তিনজন মিলে নৌকায় চড়ে নদীতে ঘুরে বেড়াচ্ছিল আর অনেক ভালো সময় কাটাচ্ছিল। তখন আমরা সেই নৌকার সামনে আত্মারামকেও বসে থাকতে দেখি। সে এখনো ফু দিয়ে বিক্রমকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বরাবরের মতো সে এবারও সফল হয় না। লাল্লো তখন তার দিকে রাগী নজরে তাকায় আর বিক্রম তাকে মারতে এগিয়ে আসে, কিন্তু সে তাকে দেখতে পায় না। লাল্লো তখন তাকে বলতে থাকে আত্মারাম কোথায় আছে। বিক্রম সেই আন্দাজে লাঠি দিয়ে কিছুক্ষণ হাওয়ায় বাড়ি দিয়ে আবারও নিজের জায়গায় গিয়ে বসে পড়ে, আর আত্মারাম তখন মিটিমিটি হাসতে থাকে। আর ব্যাকগ্রাউন্ডে তখন অদ্ভুতভাবে আম্মা বলতে থাকে সে মারা গিয়েছে তো কি হয়েছে, সে সব সময় লাল্লোকে প্রোটেক্ট করেই যাবে যেভাবে সে এতদিন করেছে। তো এর মাধ্যমেই বোঝা যায় যে আত্মারাম লাল্লো এবং বিক্রমের যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন আম্মাই
সবসময় তাদেরকে প্রোটেক্ট করার জন্য আড়ালেই ছিল। তো এরই সাথে এই গল্পটাও শেষ হয়। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।